সিনথিয়া বাংলা অডিওবুক চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন মেঘ জমেছে নীল রঙে। লেখনীতে সুমনা সাথী, কণ্ঠে আমি সিনথিয়া। পর্ব সংখ্যা 2। এরপর তুই সত্যিই জ্ঞান হারিয়েছিলিস? অবাক হয়ে প্রশ্নটা করল রীতি। জিনিয়া মৃদু হেসে বলল, হ্যাঁ। আর আমাকে কে হাসপাতালে নিয়ে গেছিল জানিস? স্বয়ং তৌহিদ ভাই নিজে, তাও কোলে করে। ওয়াও, বিষয়টা কি অদ্ভুত রকমের সিনেমাটিক না? মাথা নেড়ে রীতি বলল, তা ওনার সাথে তোর শেষ পর্যন্ত কি হলো? নাকি ওখানেই সব শেষ? জ্ঞান হারানোর আগে উনি আম্মুর কাছে কি বলেছিলেন কিছুই শুনিসনি? তখনই তো প্রায় জ্ঞান হারানোর দশা। তবে শুধু একটা কথাই কানে এসেছিল। উনি আম্মুকে জিজ্ঞাসা করেছিল, শুনলাম জিনিয়ার নাকি বিয়ে। ব্যাস এইটুকুই। ওই ঘটনার পর আমি খুব ভয় পেয়েছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তৌহিদ ভাই পুরো 15 দিন আমার সামনেই আসেননি। আসলে উনি খুব ব্যস্ত ছিল তো তাই। তবে আজ একটু পরেই ওনার নির্বাচনী মিছিল আমাদের বাড়ির নিচ দিয়ে যাবে। খবর একদম পাক্কা। তাই তো এখানে এসে দাঁড়িয়েছি। এতদিন পর আমার পার্সোনাল ঘূর্ণিঝড়টাকে দেখব, যার সামনে দেখতেই আমি যখন তখন এলোমেলো হয়ে যাই। যদিও আড়ালে ফেসবুকে ফেক আইডি দিয়ে নিয়মিত আপডেট দেখি, দিনে অন্তত 10 বার ওনার ছবি দেখি। আর যখনই দেখি মগ্ন হয়ে তাকিয়ে থাকি। মনে হয় দেখতেই থাকি। দীর্ঘশ্বাস ফেলে রীতি বলল, বুঝলাম তুই পাক্কা প্রেমে পড়েছিস। আমিও কম এক্সাইটেড নই তোর এই ঘূর্ণিঝড়কে সামনাসামনি দেখার জন্য। কিন্তু ফেক আইডি দিয়ে কেন? আসল আইডি দিয়ে সমস্যা কি? তুই কি বুদ্ধু? আসল আইডি দিয়ে আমি ভাবের উপরে থাকি। মেয়েদের একটু ভাব থাকতে হয়। উনি ভাবেন আমি ওনার স্টোরি সিন করি না, অথচ আমি প্রতিটা স্টোরির স্ক্রিনশট নিয়ে রাখি। রীতি দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই পারবি জীবনে। জিনিয়া মিষ্টি করে হাসল। রীতি তার খালাতো বোন, তবে 5 দিন হলো তাদের বাড়িতে এসেছে পাকা বাড়ি। সে এক অন্য গল্প, অন্য কোনো সময় বলবো। সে কথার গভীরে যাওয়ার আগেই নিচ থেকে কিছু মানুষের হইচই আর স্লোগানে আওয়াজ কানে এলো। জিনিয়া বুকটা থমকে উঠে কাঁপতে শুরু করলো। একটা তীব্র আগ্রহ নিয়ে সে ব্যালকনির গ্রিল ধরে একটু ঝুঁকে তাকালো। তখনই দেখা মিলল কাঙ্ক্ষিত সেই লোকটার। আজ তার পরনে নীল বা সাদা সুতির পাঞ্জাবি নেই, গায়ে জড়িয়েছেন একদম কুচকুচে কালো রঙের একটি পাঞ্জাবি, আর গলায় ঝুলছে সাদা একটি চাদর। চারদিকে ব্যানার, হাতে মিছিল, বিশাল মানুষের সমারোহ। সেই জনসমুদ্রের মধ্যমণি হয়ে সবার আগে হেঁটে আসছেন তিনি। সাধারণত এলাকার অন্য মেয়র পদপ্রার্থীরা রিকশা কিংবা গাড়ি চড়ে মিছিল করেন, আর পেছনে কর্মীরা হেঁটে যায়। কিন্তু তৌহিদ যেন সবার চেয়ে আলাদা। চশমা চোখে, জাকড়া চুলে ওই সুদর্শন যুবকটিকে এলাকার সবাই বরাবর স্নেহ করেন। মূলত তার বাবার উত্তরাধিকার, তার সৎ ও সরল ব্যক্তিত্বই আজ তাকে মানুষের আস্থার জায়গায় বসিয়েছে। হৃদি উত্তেজিত গলায় বলে উঠল, জিনিয়া, এসে দেখ, ওটাই তৌহিদ ভাই, তাই না? রীতি এক আঙুল দিয়ে ভিড়ের মাঝে মানুষটাকে ইশারা করে দেখালো। জিনিয়া সেদিকে চোখ রেখে মনোমুগ্ধের মতো আনমনে মাথা নেড়ে সায় দিল। এর আগে তৌহিদ ভাইকে কখনো কালো পোশাকে দেখেনি সে। আজ হঠাৎ কালো কেন? পরক্ষণেই মনে এলো, না দেখে অবশ্য মন্দ লাগছে না। আজ কি তবে তাকে একটু বেশি মোহনীয় লাগছে? হ্যাঁ, ঠিক তাই। তবে পর মুহূর্তেই জিনিয়া মনে একটা অদ্ভুত চিন্তা উকি দিল। না না, এই ছেলেটাকে আর কখনোই কালো পড়তে দেওয়া যাবে না। বিয়ের পর তো একদমই নয়। সে মনে মনে ঠিক করলো তৌহিদ ভাইকে সে পরিষ্কার জানিয়ে দেবে, তৌহিদ ভাই, আপনি একদম কালো রঙের কিছু পরবেন না। আমি চাই না যেভাবে আমি আপনাকে দেখি অন্য কেউ ঠিক সেভাবে আপনার দিকে তাকিয়ে থাকুক। কথাটা ভেবেই লজ্জা পেয়ে হাত দিয়ে জিভ কাটল জিনিয়া। ইস, বিয়ের পর নিশ্চয়ই আর মুখে ভাই ডাকটা আসবে না। কিন্তু পরক্ষণেই একটা সুপ্ত দীর্ঘশ্বাসে তার মনটা খারাপ হয়ে গেল। সে তো তৌহিদ ভাইয়ের পছন্দের কথা ভেবে আজ নীল রঙের জামা পরেছিল। তার মনে সুপ্ত একটা আশা জেগেছিল, জীবনের প্রথম রাজনৈতিক মিছিলে তৌহিদ হয়তো তার প্রিয় নীল রঙটাই গায়ে জড়িয়ে আসবেন।
কিন্তু সব হিসেব তো উল্টে গেল। ঠিক তখনই ড্রয়িং রুম থেকে হন্তদন্ত হয়ে ব্যালকনিতে এসে উপস্থিত হলেন খাদিজা বেগম। তাড়াহুড়া করে এসে তিনি ব্যালকনির গ্রিল ধরে বাইরে উঁকি দিলেন। বিমোহিত কণ্ঠে বললেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছেলেটাকে আজ কি সুন্দর লাগছে। আল্লাহর কাছে লাখ লাখ দোয়া করি ও যেন এভাবেই বিজয়ী হয়ে মিছিল নিয়ে ঘরে ফিরতে পারে। আমি সেদিন নিজ হাতে খাসির বিরিয়ানি রান্না করে ওকে পেট পুড়ে খাওয়াবো। মায়ের কথায় জিনিয়া মনে মনে ভীষণ খুশি হলেও মুখে কৃত্রিম গাম্ভীর্য টেনে বলল, সে তো তখন বড় মাপের মেয়র হয়ে যাবে। তোমার মতো সাধারণ মানুষের হাতের বিরিয়ানি খাওয়া তো তখন কি আর তার থাকবে? মেয়ের এমন অবুঝ কথাটা একটুও সন্তুষ্ট হতে পারলেন না খাদিজা বেগম। একটু বিরক্ত গলায় বললেন, আরে গাধা কোথাকার, এতদিনেও তুই তৌহিদকে চিনলি না? আমি যদি শুধু তাকে এক প্লেট পান্তা ভাত আর আলুর ভর্তা করেও ওকে ডাকি না, সে ঠিক সেই মুহূর্তেই সব ফেলে চলে আসবে। ছেলেটা ছোট্ট থেকেই মানেই আমাকে সে নিজের মায়ের মতো দেখে, কত যে শ্রদ্ধা করে, বড় মায়া হয় ওর জন্য। এর মধ্যেই কোনো এক জালেম শয়তানের দল ওর বাবাটাকে পর্যন্ত কেড়ে নিল। ওদের জীবনে কখনো ভালো হবে না, দেখে নিস। আমি তো রোজ জায়নামাজে বসে ওদের কঠিন শাস্তির জন্য প্রার্থনা করি। কথাটা বলতে বলতেই গলাটা ধরে এলো খাদিজা বেগমের। তিনি স্বভাবতই এমন, অন্যের দুঃখে বা মমতায় বেশি নরম, অল্পতেই চোখ ভিজে যায়। আর কিছু না বলে শাড়ির কোণ দিয়ে চোখ মুছতে মুছতে তিনি ব্যালকনি ছেড়ে ভেতরে চলে গেলেন। মা চলে যেতেই জিনিয়া দ্রুত আবার রাস্তার দিকে ঝুঁকে উঁকি দিল। পিচঢালা সড়কটা এখন প্রায় ফাঁকা হয়ে আসছে। শুধু দূরে মিলিয়ে যাওয়া মিছিলের শেষ প্রান্ত থেকে ভেসে আসছে স্লোগানের আওয়াজ, তৌহিদ ভাই ভালো লোক, জয়ের মালা তারই হোক। বাতাসে সেই কণ্ঠস্বর মিলিয়ে যেতেই জিনিয়া একটা দীর্ঘশ্বাস ফেলল। বুক চিরে বেরিয়ে আসা সেই দীর্ঘ নিঃশ্বাসে রয়ে গেল একরাশ অতৃপ্তি। এখনও তো তার মনে ভরে দেখার স্বাদ মেটেনি। তার মনে হলো বিয়ের পর সে টানা 3 দিন ঘরের দরজাই খুলবে না। তৌহিদ ভাইকে ওই কালো পাঞ্জাবিটা পরিয়ে শুধু নিজের সামনে বসিয়ে রাখবে। তারপর এক পলক না সরিয়ে আনমনে শুধু তাকে দেখবে আর দেখবে। ইস, কল্পনার রঙে রাঙানো এই ভাবনাটা মাথায় আসতেই জিনিয়ার গাল দুটো লজ্জায় একেবারে লাল হয়ে উঠল। সে 2 হাত নিজের গরম হয়ে যাওয়া মুখটা ডেকে ফেলল। বিস্তর জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে দোতলা একটা বাড়ি। আধুনিক ডিজাইনের হলেও বাড়িটার বয়স বেশ কয়েক বছর। এর আগে মূলত এটি ব্যবহার করা হতো না বললেই চলে। তবে বাড়িটি ঠিক পেছনেই রয়েছে আরও একটি দোতলা বাড়ি। সময়ের বিবর্তনে যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে এক প্রকার পরিত্যক্ত জমিদার বাড়ির রূপ নিয়েছে। মূল বাড়ির সামনে একটি মাঝারি সাইজের গেট, যার গায়ে লাগানো নেমপ্লেটে স্পষ্ট অক্ষরে খোদাই করা আহসান মঞ্জিল। মিছিল শেষে তৌহিদের পেছনে পেছনে একঝাঁক উচ্ছ্বাসিত মানুষ পরপর সেই গেট দিয়ে ভেতরে প্রবেশ করল। বাড়ির প্রশস্ত উঠানে বড় করে প্যান্ডেল টাঙানো হয়েছে। বিশাল ডেকচিতে রান্না হচ্ছে বিরিয়ানি, মিছিলে অংশ নেওয়া প্রতিটি মানুষের জন্য। ক্লান্তি ভুলে তৌহিদ নিজে দাঁড়িয়ে থেকে হাসি মুখে সবাইকে নিজ হাতে তদারকি করে খাওয়ালো। সবার খাওয়া শেষ হতে হতে ঘড়ির কাঁটা গড়িয়ে প্রায় বিকেল নামল। ক্লান্ত পায়ে নিজের ঘরের দিকে এগোচ্ছিল তৌহিদ। ঠিক তখনই ড্রয়িং রুমে পা রাখতেই একটা আধো আধো চেনা ডাক তার কানে এসে বাজল, বড় ভাইউ। বিরক্তিতে ভ্রু কুঁচকে বাম দিকে তাকালো তৌহিদ। সোফার পেছন থেকে তখন ছোট্ট একটা মাথা উঁকি দিল। চুলে তার ছোট ছোট দুটো রিবন দিয়ে বাঁধা ছোট্ট জুটি, মোটে 3 বছর বয়সে মায়াবী একটা শরীর, দেখতে অবিকল যেন একটা জীবন্ত পুতুল। তৌহিদকে দেখতেই পুতুল সুলভ মুখটা সামান্য কুঁচকে এলো তার। তৌহিদ কোনো কথা না বাড়িয়েই উদাসীন ভঙ্গিতে পাশ কাটিয়ে যেতে যেতে চাইল, কিন্তু নাছোড়বান্দা সেই ছোট্ট মানুষটাকে এক ছুটে এসে তৌহিদের সামনে দাঁড়িয়ে গেল। দুহাত প্রশস্ত করে মিষ্টি গলায় আবদার জুড়ে
দিল, আমাতে তুলে নিন। তৌহিদের বিরক্তি যেন নিমিষেই দ্বিগুণ হয়ে গেল। স্মৃতির পাতাগুলো উল্টাতে গিয়ে মনের ভেতর একটা চাপা দীর্ঘশ্বাস জমে উঠল। তৌহিদের বয়স যখন 12 বছর, তখন তার মা মারা যায়। এরপর অনেকটা লম্বা সময় তার বাবা আর দ্বিতীয় বিয়ে করেননি, একাই আগলে রেখেছিলেন তৌহিদ আর তার ছোট বোন তুহিকে। কিন্তু হঠাৎ করেই একদিন একটা মহিলাকে বাড়ি নিয়ে এলেন, একসাথে ফুটফুটে ছেলেও ছিল। তৌহিদ জানতে পারল উনিই তার বাবার নতুন স্ত্রী। সেদিন থেকেই বাবার প্রতি এক তীব্র অভিমান আর মনটা বিষিয়ে উঠল। এরপর বাবার ঘরে জন্ম নিল আরও দুটো ভাইবোন। সৎ মায়ের ঘরের এই ভাইবোনগুলোকে তৌহিদ কখনোই নিজের বলে মেনে নিতে পারেননি, সহ্য করতে পারত না একটুও। যদিও তাদের সাথে কখনো খারাপ আচরণ করেননি, কিন্তু করা একটা দূরত্ব ঠিকই বজায় রাখত। কিন্তু এই মেয়েটা, বাবার সেই দ্বিতীয় পক্ষের ঘরে আসা এই ছোট্ট মেয়েটাকে সে কীভাবে বোন বলে মানে? বোন শব্দটা উচ্চারণ করতেই তৌহিদের বুকের ভেতর এক অদ্ভুত অস্বস্তি আর লজ্জার বোধ কাজ করল। তৌহিদ পাথর হয়ে দাঁড়িয়ে দেখে তুষি ছোট্ট পায়ে আরেকটু সামনে এগিয়ে এসে আবারও আধো আধো গলায় বলে উঠল, বড় ভাইও, আপনি শুনতে পারছেন না? ক্লান্ত কণ্ঠে তৌহিদ মুখে বলল, তুষি, আমি এখন খুব ক্লান্ত, তুমি যাও, গিয়ে খেলা করো। তাহলে চকলেট দেন। তৌহিদের ধমক খেয়ে তুষির চোখ দুটো মুহূর্তেই জ্বলে টলমল করে উঠল। তৌহিদ সেদিকে না তাকিয়ে পাশ কাটিয়ে চলে যেতেই সে কেঁদে ফেলল। কাঁদো কাঁদো গলায় ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলে বসল, আব্বু আল আতেনা, বড় ভাইও পতা, আমাকে তেও ভালোবাসেন। আমি তাবো, আমার কাছে কোনো চকলেট নেই, যাও তো এখান থেকে। তাহলে বাইলে থেতে এনে দিন। তৌহিদের বিরক্তি গলায় ধমকে উঠল, বললাম তো, আমাকে বিরক্ত করো না বলছি। বাবার নামটা উচ্চারণ করাতেই তৌহিদের পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। সে থমকে দাঁড়িয়ে গেল। বাবা, প্রায় 2.5 মাস হয়ে গেছে তিনি এই পৃথিবী থেকে চলে গেছেন। স্বাভাবিক মৃত্যু নয়, খুনের শিকার হয়ে চিরতরে হারিয়ে গেছেন মানুষটা। বাবার সেই শূন্যতার কথা মনে হতেই তৌহিদের বুকের ভেতরটা মুচড়ে দিয়ে উঠল। এক অজানা অপরাধবোধে তার গলাটা শুকিয়ে এলো। সে দ্রুত পায়ে ফিরে এসে তুষির সামনে দাঁড়ালো। ছোট মেয়েটা তখন তার দুহাতে চোখ ডেকে ফুফাতে কাঁদছে। তৌহিদ আর এক মুহূর্ত দেরি করল না। নিচু হয়ে শক্ত বাহুতে তুষিকে কোলে তুলে নিল। কোলের কাছে আসতেই কান্না থামিয়ে মেয়েটাকে পিটপিট করে তার মুখে পানে তাকিয়ে রইল। তৌহিদ ঠোঁটে এক চিলতে কৃত্রিম হাসি ফুটিয়ে নরম গলায় বলল, চলো কান্না থামাও, তোমাকে এক্ষুনি অনেকগুলো চকলেট কিনে দিচ্ছি। তত্ত্ব দিবেন? তৌহিদ ছোট্ট করে মাথা নাড়ল। কথাটা শোনার সাথে সাথেই তুষির ফর্সা মুখটা খুশিতে চকচক করে উঠল। বলল, আব্বু তবে আদবে বড় ভাইও। বাবার কথাটার আকস্মিকতায় তৌহিদের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। গলার কাছে দলা পাকিয়ে আসা কষ্টটা কোনো মতে গিলে সে খুব মৃদু সুরে বলল, চলে আসবে খুব শীঘ্রই। তুষি ছোট্ট মাথাটা দুপাশে দুলিয়ে সায় দিয়ে বলল, টিকাতে আতই আতাও বড় ভাইও। আপনি পতা না, তবু ভালো। আতুই আতাও শব্দটা মানে কি তা কিছুতেই উদ্ধার করতে পারল না তৌহিদ। সে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে অবুঝ দৃষ্টিতে তুষির পানে তাকিয়ে রইল। একটু দূরে ড্রয়িং রুমের কোণায় দাঁড়িয়ে ভাই বোনের এই মিষ্টি কথোপকথন দেখছিলেন তুষির মা জাহানারা। এই বাড়িতে যখন তার বিয়ে হয়েছিল তখন তার বয়স মোটে 19 বছর। দরিদ্র পরিবারের এক সন্তানসহ ডিভোর্সি নারী ছিলেন তিনি। সমাজের নানা কথা আর নিজের একমাত্র বাচ্চাটার ভবিষ্যতের কথা ভেবেই বাধ্য হয়ে বয়সে বেশ বড় হাফিজুল আহসানকে বিয়ে করেছিলেন। জাহানারা খুব ভালো করেই জানেন তৌহিদ তাদের কোনো দিনই আপন করে নিতে পারেনি। যদিও তৌহিদ কখনো তাদের পাশে
তাদের সাথে খারাপ ব্যবহার করেনি, কিন্তু তার চোখে মুখে লেপ্টে থাকা সেই বিরক্তিটুকু জাহানারা ঠিকই টের পেল। কিন্তু আজ তৌহিদকে নিজের হাতে ওই ছোট্ট মেয়েটাকে কোলে তুলে নিতে দেখে জাহানারার চোখ দুটো অজান্তেই ছলছল করে উঠল। তিনি নিজেকে সামলে নিয়ে পাশ কাটিয়ে রান্নাঘরের দিকে যাওয়ার সময় থমকে দাঁড়ালেন। তৌহিদের চোখের প্রশ্নটা পড়ে নিয়ে মৃদু হেসে বলে গেলেন, আই লাভ ইউ বলেছে তোমায়। কথাটা বললেই তিনি আর এক মুহূর্তও দাঁড়ালেন না, দ্রুত পায়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। জাহানারার কথা শুনে তৌহিদ যেন 1 সেকেন্ডের জন্য পাথর হয়ে গেল। সে অবাক বিস্ময়ে তাকালো তুষির পানে। তক্ষুনি লজ্জায় রাঙা সেই ছোট্ট পুতুলটা খিলখিল করে হেসে উঠল। দুহাতে নিজের মুখটা চেপে ধরে ছোট্ট কাঁধ দুটো কুঁচকে সে এমন এক ঢঙে লজ্জা পেল যে তৌহিদের গম্ভীর মুখের কোণেও অজান্তে এক চিলতে স্নিগ্ধ হাসি ফুটে উঠল। ঋতিকা এক প্রকার জোর করেই আজ শাড়ি পরেছে জিনিয়া। নিজের গায়েও জড়িয়েছেন দারুণ একটা শাড়ি। কারণটা বিশেষ। আজ রাতে তৌহিদের বাসায় আসার কথা। খাদিজা বেগম আজ বিরিয়ানি রান্না করেছেন। আজ তার বিবাহবার্ষিকী। আর বাড়ির ছোট্ট বড় সকলেই অনুষ্ঠানেই তিনি তৌহিদকে নিমন্ত্রণ না করে থাকতে পারে না। জিনিয়া ছিমছাম একটা নীল রঙের শাড়ি পরেছে, দুহাত ভরে রেশম চুড়ি, আর বেশ যত্ন করে হালকা সাজায় নিজেকে সাজিয়েছে। সেজেগুজে হাসি মুখে মায়ের রান্নার কাজেও সাহায্য করছে। রিদি সাবধানে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। শাড়ি সামলানো তার অভ্যাসের বাইরে, তাই প্রতিটা পা ফেলছিল বেশ মেপে মেপে। কিন্তু আচমকাই সিঁড়ির একটা ধাপে তার পাটা বেহিসাবিকভাবে পিছলে গেল। রিদি ভয়ে 1 সেকেন্ডের জন্যও চোখ মুখ শক্ত করে বুজে ফেলল। তার অবুঝ মনে তখন কেবলই হাত পা ভেঙে যাওয়ার কিংবা মাথা ফেটে রক্তাক্ত হওয়ার অপেক্ষা। কিন্তু আশ্চর্যের বিষয়, তার কিছুই হলো না। বরং একজোড়া শক্তপোক্ত বলশালী হাত তাকে মুহূর্তের মধ্যেই কোমর জড়িয়ে ধরে সামনে নিল। ভেসে এলো গম্ভীর গলায় ধমক, দেখে হাঁটতে পারিস না? এখান থেকে পড়লে কি হতো? দিদি ভয়ে ভয়ে পিটপিট করে চোখ মেলে তাকালো। সামনে তাকিয়ে দেখে রকি মুখটা খুব কঠিন করে তার দিকে তাকিয়ে আছে। দেখেই তার কান্না পেয়ে গেল। মানুষটা এমন কেন? কেউ একটু জোরে কথা বললেই তার বুকে কেমন যেন ভয় ধরে যায়, কান্নায় বুকটা ভেঙে আসে। আর তার কি কোনো দোষ আছে নাকি? শাড়ি টাড়ি সামলে চলার কোনো অভ্যাসই তো তার নেই। জীবনে এই নিয়ে মাত্র দ্বিতীয়বার শাড়ি পরেছে সে। আজ রাতে তৌহিদ ভাই আসছেন বলে জিনিয়া শাড়ি পরবে, কিন্তু বাড়িতে একা সে শাড়ি না পরলে সবাই সন্দেহ হতে পারে। এই ভয়েই জিনিয়া জোর করে তাকেও শাড়ি পরিয়েছে। রকি আবারও ধমকে উঠল, কি হলো? পুতুল সেজে দাঁড়িয়েছিস কেন? সোজা হয়ে দাঁড়া। সারা রাত এভাবে ধরে থাকবো নাকি তোকে? রকির খটখটে গলায় রিদি হুড়মুড় করে কোনো মতে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। কাপা গলায় বলল, সরি রকি ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি। মানে শাড়ি পরেছি তো, তাই একটু সমস্যা হচ্ছিল। তো সামলাতে না পারলে পরিস কেন? স্টাইল করার শখ হলে আগে চলাফেরা শিখতে হয়। যা এক্ষুনি গিয়েই এটা বদলে হয়। দ্বিতীয়বার বলতে দেখলে নিজের দায়িত্বে তুলে আর একটা আছাড় দেব। মেয়েদের একটু ছাড় দেওয়া বা নরম সুরে কথা বলার বালাই নেই মানুষটার মাঝে। বিরক্তি হলো রিদি। কথাটা বলেই রকি আর এক মুহূর্ত দাঁড়ালো না। লম্বা লম্বা পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। সোজা ড্রয়িং রুমে গিয়ে সোফায় ধপ করে বসে পড়ল। তারপর উদাসীন ভঙ্গিতে টিভি অন করে রিমোটটা হাতে নিল। গলা উঁচিয়ে বলল, জিনি, কোথায় তুই? আমাকে 1 কাপ কফি দে তো জলদি, সাথে সাথে 1 গ্লাস ঠান্ডা পানি। রান্নাঘর থেকে জিনিয়া বিরক্ত গলায় চেঁচিয়ে উঠল, আমি জিনি না ভাইয়া, আর তোমার কাছে কোনো আলাদিনের প্রদীপও নেই যে হুকুম করলেই সব হাজির করে দেব। আমার নাম জিনিয়া, পুরো নামে ডাকবে। সোফায় পা তুলে বসে রকি নির্বিকার গলায় বলল, বেশি কথা না বললেই যেটা বলেছি সেটা কর। আর আজ ব্যাপার কি বলতো? সবাই এত সেজে গুজে আছিস কেন? কারো বিয়ে লেগেছে? রকির এই কথায় আর কোনো প্রত্যুত্তর করার সুযোগ পেল না জিনিয়া।
ঠিক সেই মুহূর্তে এই দরজায় কলিং বেলটা বেজে উঠল। বেল বাজার শব্দেই জিনিয়া বুকটা ধপ করে কেঁপে উঠল। তৌহিদ ভাই তবে চলে এলেন? দরজা খোলো রকি। বাইরে তৌহিদকে দাঁড়াতে দেখে একগাল হেসে অভ্যর্থনা জানালো সে। আরে, মেয়র সাহেব এসে গেছেন আমাদের গরিবখানায়। আমার এই কোন সৌভাগ্য। আসুন আসুন, আপনার ঠিক কোথায় বসতে দিই বলুন তো? তৌহিদ ঘরের ভেতর প্রবেশ করতে করতে ঈষৎ বিরক্তি গলায় বলল, শর্ত, ফাজলামো করিস না। মেয়র তো আমি এখনো হইনি। হয়ে যাবি, 100 বার হবি, নো টেনশন। আমি আছি না তোর সাথে? তোর একার জন্য আমি একাই 1000-100টা ভোট ম্যানেজ করে দেব। রকির কথা শেষ হতেই রান্নাঘর থেকে অন্তন্ত বেরিয়ে এলো জিনিয়া। তার দু চোখে উপচে পড়ছে উচ্ছ্বাস। আমিও ভোট দেব। আমি রকি ভাইয়ার চেয়েও আরও 1000 ভোট বেশি দেব। রকি ধমক দিয়ে বলল, তোর তো এখনও ভোটার আইডি কার্ডই হয়নি, তুই ভোট দিবি? ফালতু বকবক না করে জায়গায় দ্রুত 2 কাপ কফি নিয়ে আয়। ব্যাককাল কোথাকার। দাঁত কিরমির করে জিনিয়া বলল, ভাইয়া আমি কিন্তু সত্যিই খুব রেগে যাচ্ছি। রকি ভেঙচি কেটে উঠল। আলি আমার থোনা বাচ্চাটা কি সুন্দর রাগ করতে জানে রে। তুই লেগে যাচ্ছিস মামুনি। রান্নাঘর থেকে বেরিয়ে এলেন খাদিজা বেগম। তিনি দুজনকে ধমক দিয়ে থামিয়ে দিলেন। থামবি তোরা দুজন একটু? যখন তখন ঝগড়া শুরু করে দিস। তৌহিদ বাবা এসেছ, বসো। তুমি আসবে কি না আমি সকাল থেকেই টেনশনে ছিলাম। আজ এসেছ, আমি খুবই খুশি হয়েছি। তৌহিদ স্নিগ্ধ মুখে মৃদু হাসল। জিনিয়া আর চোখে তাকিয়ে দেখল আজ মানুষটার পরনে একটা ধবধবে সাদা সুতির পাঞ্জাবি। ধারণা করা যায় এশার নামাজ শেষেই করেই সোজা এখানে এসেছে। তৌহিদের দৃষ্টি বরাবরের মতোই নিচু। সে কখনো পূর্ণ দৃষ্টিতে জিনিয়ার পানে তাকায় না। জিনিয়া মনে একটা দীর্ঘশ্বাস জমে উঠল। এত যত্ন করে সেজেগুজে লাভ কি, যদি মানুষটাই ঠিকমতো এক নজর ফিরে না তাকায়? তৌহিদ পকেট থেকে ছোট্ট একটা সুদৃশ্য বক্স বের করে খাদিজা বেগমের হাতে ধরিয়ে দিল। নরম গলায় বলল, আন্টি, আপনাদের বিবাহবার্ষিকী তো, এখানে আপনার আর আঙ্কেলের জন্য ছোট্ট একটা উপহার আছে। এভাবেই আপনারা সুখে শান্তিতে আরও 100 বছর একসাথে থাকুন। বক্সটির হাতে নিয়ে খাদিজা বেগমের দু চোখ ভিজে উঠল। তিনি স্নেহভরা গলায় বললেন, এসবের আবার কি দরকার ছিল বাবা? তুমি এসেছো এটাই আমার সবচেয়ে বড় উপহার। জিনিয়া কফিটা কি হলো? খাদিজা বেগম আমার রান্নাঘরের দিকে চলে গেলেন। রকি সোফায় থেকে উঠতে উঠতে বলল, তৌহিদ তুই বস, কেকটা পাশে দোকান থেকে নিয়ে আসছি। আমি তো কেকের কথা ভুলেই গেছিলাম। রকি চলে যাওয়ায় ঠিক 1 মিনিট পর ট্রেতে করে কফি নিয়ে ড্রয়িং রুমে হাজির হলো জিনিয়া। বুকটা তার কাঁপছে। হৃৎপিণ্ড গতি অস্বাভাবিকের চেয়ে দ্বিগুণ হয়ে গেছে। তৌহিদের ঠিক সামনে কফির কাপটি রেখে ব্যাকুল কণ্ঠে বলল, তৌহিদ ভাই একটু ভালো করে আমার দিকে তাকান তো। আমার মাথায় কি কোনো ময়লা বা কিছু পড়েছে? তৌহিদ ডান হাতের আঙ্গুল দিয়ে চোখের চশমার ফ্রেমটা সামান্য ওঠালো। তারপরে সে জিনিয়ার মুখের দিকে ঠিকমতো তাকালো না। অত্যন্ত উদাসীন ও মৃদু স্বরে উত্তর দিল, না তো, কিচ্ছু লাগেনি। তৌহিদ কফির কাপে চুমুক দিতে যাবে, ঠিক তখনই জিনিয়া কিছুটা হতাশ গলায় বলল, আপনি তো ভালো করে না দেখেই বলে দিলেন। আচ্ছা দেখুন তো আমি আজকে কেমন সেজেছি। শাড়ি পরেছি। আম্মু বলছিল আমাকে নাকি আজ বেশ বড়সড় লাগছে। কথাটা কি সত্যি? আপনারও কি তাই মনে হচ্ছে? তৌহিদ একটা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক এই সময়ই রকিটাকে যে ঘর থেকে কোথায় যেতে হলো। বিরক্তিতে সে সামান্য মুখ তুলে জিনিয়ার দিকে চাইল। তাতেই জিনিয়ার গাল জুড়ে লজ্জার রক্তিম আভা ছড়িয়ে পড়ল। তৌহিদের পছন্দের রং নীল। তৌহিদ কফির কাপে চোখ রেখেই শান্ত গলায় বলল, আসলেই বেশ বড় লাগছে। এইচএসসি পরীক্ষায় ফেল করলে তোমার বিয়ে দিয়ে দিতেও আর কোনো অসুবিধা হবে না। আজকাল রিক্সাওয়ালাদেরও যা ডিমান্ড, মনে হয় তারা রিক্সা চালাচ্ছে না,
দিব্যি হেলিকপ্টার উড়িয়ে বেড়ায়, কী যে হবে। তহিদের এমন কথা শুনে জিনিয়ার মনে হলো তার মাথায় যেন কেউ হাতুড়ি দিয়ে কয়েকটা বাড়ি মারল। মুহূর্তেই তার প্রফুল্ল মনটা মলিন হয়ে গেল। সে নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য দৃঢ় গলায় বলল, আমি একদম নিশ্চিত আমি গোল্ডেন A+ পাবো। আপনি তখন না হয় নিজ চোখেই দেখে নেবেন। আচ্ছা, ওসব বাদ দিন, এখন একটু ভালো করে আমাকে দেখেন তো। আমি আজকে নীল শাড়ি পরেছি, এই রঙটা কি আমাকে মানিয়েছে? আমার কিন্তু নীল রঙ ভীষণ পছন্দ। জানেন, আমার ঘরের বিছানার চাদর থেকে শুরু করে জানালার পর্দাও সব নীল রঙের করে রেখেছি। তৌহিদ নির্বিকারভাবে কফিতে একটা চুমুক দিয়ে বলল, অতটাও ভালো লাগছে না, নীল রঙ তোমাকে মানায় না। জিনিয়া দীর্ঘশ্বাস ফেলে আহত গলায় বলল, আপনার মাঝে প্রশংসার লেশমাত্র নেই। আপনার স্ত্রীর কথা ভেবে আমার সত্যিই খুব আফসোস লাগছে। আপনি তো আমার দিকে তাকিয়েও দেখছেন না, অথচ আমি যদি এখন রাস্তা দিয়ে হেঁটে যাই, মহল্লার সব ছেলে ঘুরে ঘুরে আমার দিকে তাকিয়ে থাকবে। আজকাল আমি যে কত লাভ লেটার পাই, আপনার কি ন্যূনতম কোনো ধারণা আছে? কথাটা শেষ হতেই তৌহিদের কফির কাপে রাখা হাতটা এক মুহূর্তের জন্য থেমে গেল। সে চশমার আড়াল থেকে তীক্ষ্ণ গম্ভীর দৃষ্টিতে জিনিয়ার পানে তাকাল, তারপর ভারী গলায় বলল, মেয়ে মানুষ হলো মহামূল্যবান এক রত্নের মতো। তাদের যত্ন করে আলমারিতে বা সুরক্ষিত কোনো স্থানে আগলে রাখতে হয়। এভাবে পথে ঘাটে চোর ডাকাত পাগল ছাগল সবার সামনে ঘুরিয়ে ঘুরিয়ে প্রদর্শন করতে হয় না। বাই দ্য ওয়ে, তোমাকে আবার লাভ লেটার কে দিল? পর্ব সংখ্যা 3। খাদিজা বেগমের স্বামী লোকটা একটু গম্ভীর ধরনের, তবে বউকে ভীষণ ভালোবাসেন। প্রেমের বিয়ে ছিল ওনাদের। খাদিজার বাবা ছিলেন বেশ বিত্তবান লোক। তার একমাত্র মেয়েকে টিউশনি করানো জাভেদ আহমেদের মতো একটা সাধারণ ছেলের কাছে বিয়ে দিতে শুরুতে তারা ছিল জোর আপত্তি, কিন্তু মেয়ের জেদের কাছে তা বিশেষ গুরুত্ব পাননি। তবে শর্ত রেখেই বিয়ে হয়েছিল শেষমেশ। বিয়েটা করতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল জাভেদ আহমেদকে। পুরো 5 বছর অপেক্ষা করার পর নিজের প্রিয়তমাকে স্ত্রী হিসেবে পেয়েছিলেন তিনি। আর আজ তাদের বিয়ের 30 বছর। পুরো সময়টা বেশ হাসি তামাশা আর মজার মধ্য দিয়ে কাটালো। তৌহিদ খাওয়া শেষ করে চলে গেল। তার একটু তাড়া ছিল। তখন জিনিয়া খেতে বসলো। জিনিয়া আগে থেকে একটা প্লেটে বিরিয়ানি তুলে রেখেছিল। খাদিজাকে বলল, আম্মু, তোমরা খেতে বসো, আমি বরং কেক আর বিরিয়ানিটা তরিনা নানিকে দিয়ে আসি। জিনিয়াদের বাসা থেকে 3টি বাড়ি পরে তরিনা একাই থাকেন। বয়স তার প্রায় শতরূদ্ধ। ছেলে মেয়ে আছে 3 জন। 2 ছেলে দেশের বাহিরে। মেয়েটাও বিয়ের পর স্বামীর সাথে আমেরিকায় থাকতে শুরু করেছে। স্বামীহীন তরিনার সম্বল বলতে তার 5 তলা বাড়ি, যেটা সে প্রায় সবটাই ভাড়া দিয়ে রাখেন। ছেলেমেয়েরা যে দেখে না এমন না। মাসে মাসে টাকা পয়সা তারা ভালোই দেয়, তবে তারা যেটা দেয় না সেটা হচ্ছে নিঃসঙ্গ বৃদ্ধাকে সঙ্গ। আর এই বয়সে ওনার এটারই অভাব বোধ হয়। জিনিয়া সবসময় বলতে গেলে তার কাছে আসা যাওয়া করেই থাকে। ওনার সাথে তার সম্পর্ক গাঢ়। খাদিজাও আপত্তি করলেন না। তিনি বললেন, একটু দ্রুত আসিস, একসাথে খাবো। জিনিয়া মাথা নেড়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে রীতি ছুটে এসে বলল, তুই একা যাবি? আমি কি আসবো তোর সাথে? জিনিয়া বলল, আরে না, এতটুকুই তো, আমি যাবো আর আসবো, তুই গিয়ে খেতে বস। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শুনে যাও, তুমি বিনা আমার তো নাই গতি কেন। বিছানায় গা এলিয়ে সবে ফোনটা হাতে নিয়েই ফেসবুকে ওপেন করেছিলেন তৌহিদ। ফ্রেন্ড লিস্টের অনেকেই তাকে ট্যাগ করে তার ছবি দিয়ে স্টোরি দিয়েছে। সেসব দেখছিলেন। আচমকাই তার ছবিযুক্ত একটা স্টোরিতে ব্যাকগ্রাউন্ডে এমন একটা গান বেজে উঠতেই সে মুগ্ধ হয়ে গেল। তার থেকে বেশ অবাক হল আইডিটির মালিকের নাম জিনিয়া ফুল দেখে। তৌহিদ অজান্তেই হেসে ফেলল। সে অবুঝ না,
জিনিয়া তাকে পছন্দ করে এটা সে ভালো করেই ধারণা করতে পারে, তাই নিজেও চেষ্টা করে মেয়েটার থেকে দূরত্ব বজায় রাখতে। এই বয়সের মেয়েরা স্বভাবতই আবেগী হয়, সময়ের সাথে সাথে সেটা ফিকে হয়ে যায়। জিনিয়া না বুঝলেও সে তো বুঝদার। তহিদ চায় না তার সাথে রকির বা তার পরিবারের সম্পর্কটা নষ্ট হোক। তহিদ স্টোরির রিপ্লাইতে লিখল, এটা কি গান? নিশ্চয়ই ভুল করে আপলোড হয়েছে। তবে দেখা গেল যাকে মেসেজ করেছে তার রিপ্লাই পেতে হয়তো দেরি হতে পারে, কারণ সে অফলাইন। তাই সোজা কল দিয়ে দিল। তরিনাথকে খাবার দিয়ে সবে বের হচ্ছিল জিনিয়া, এর মধ্যেই বৃষ্টি নেমেছে, ঝুমঝুম করে মুষলধারে বৃষ্টি। অনেকটা সময় বসে থাকার পরেও যখন বৃষ্টি থামার নাম নিল না, তখনই ভেবেছিল ভিজতে ভিজতেই বাড়ি চলে যাবে। সবাই অপেক্ষা করছে। সেই মুহূর্তে ফোনটা বাজতেই হাতে তুলল ও। স্ক্রিনে চকচক করছে ঘূর্ণিঝড় নামটা। তৌহিদ ভাই সত্যিই তাকে ফোন করেছে। জিনিয়ার যেন বিশ্বাসই হচ্ছে না। তৌহিদের আগে কখনোই তাকে যিনি নিজে থেকে কল করেননি। শাড়ি পরাই কি তবে আজ হয়েছে? না, জিনিয়া আর ভাবতে পারল না। কলটা রিসিভ করতেই তৌহিদ বলল, আসসালামু আলাইকুম। স্টোরিতে এসব কী গান লাগিয়েছ? হ্যাঁ, দেখে শুনে দিয়েছ নাকি হাত লেগে চলে গেছে? গম্ভীর গলাটা কানে লাগলো যেন জিনিয়ার। নাক মুখ চেপে বলল, ওয়ালাইকুম আসসালাম। তৌহিদ ভাই, আস্তে কথা বলুন, একটু দম নিয়ে নিন। তৌহিদ বলল, আমার সাথে নাটক না করে সোজা কথায় আসো। স্টোরিতে এটা কী গান লাগিয়েছ? ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? জেনে বুঝেই লাগিয়েছি। তৌহিদের থেকে উত্তর এলো, স্টুপিড তুমি। দেখুন তৌহিদ ভাই, আপনি যেমনটা ভাবছেন বিষয়টা তেমন নয়। আপনি দেখতে সুন্দর, এটা অস্বীকার করতে পারবেন? আর তুমি বিনা আমার তো নেই গতি কোনো। বলতে আমি একজন সাধারণ জনগণের আপনার মতো এমন একজন দায়িত্ববান সৎ সুন্দর মেয়র ছাড়া গতি নেই, এটা বোঝাতে চেয়েছি। মূলত আমার গানের ভাব অর্থ এটাই। তৌহিদ হেসে ফেলল, বলল, আচ্ছা, আর সেদিনের মেসেজের ভাব অর্থটা তাহলে কি? তেমন কিছু নয় তো, একটু দুষ্টামি করেছিলাম। তৌহিদ বলল, তাই? ইস, আমি তো সিরিয়াসলি নিয়েছিলাম। ভাবছিলাম তোমার রেজাল্টের পর আঙ্কেলের সাথে কথা বলবো। জিনিয়া বার কয়েক ফোনের পানে চাইল। সে কি ভুল শুনেছে? চোখ ডলল, গায়ে চিমটি কেটেও কিছুই পরিবর্তন হলো না। জিনিয়া মুখটা কাঁপছে, বোধহয় সে কেঁদে ফেলল। তাও নিজেকে সামলে বলল, কী কথা বলতেন? তৌহিদ বেশ মজা পেল। আমাদের বিয়ের ব্যাপারে। প্রেম ভালোবাসা হারাম, আমাদের ধর্মে নিষিদ্ধ করা হয়েছে। তুমি তো জানো আমি কতটা আল্লাহর অনুগত। জিনিয়া মনে হলো সে জ্ঞান হারাবে, বিস্মিত গলায় বলল, সত্যি বলছেন তৌহিদ ভাই? বিশ্বাস করুন, ওই মেসেজটা আমি ইচ্ছে করেই করেছিলাম। আমি আপনাকে অনেক বছর ধরে খুব পছন্দ করি। অনেক চেষ্টা করেও নিজের মনের কথা বলতে পারছিলাম না, তাই ভাইয়া এসে যে আপনাকে মেসেজ দিয়েছিলাম। আপনি রাজি হয়ে যাবেন আমি ভাবতে পারিনি। আমি জানতাম মেসেজটা মোটেও মজা ছিল না, এখন তো প্রমাণও হয়ে গেল। তোমাকে সামনে পেলে দুগালে ঠাটিয়ে চড় লাগাতাম, ইডিয়েট। তুমি আমাকে নিয়ে এসব কীভাবে ভাবতে পারো? আমি তোমার ভাইয়ের মতো, তোমার ভাইয়ের বন্ধু আমি। সে জানলে কীভাবে বুঝতে পারছো? জিনিয়া মুখটা গম্ভীর হয়ে এলো। তবে সে একটুও কষ্ট পেল না, কারণ সে ভালো করেই জানতো এক দুবার বা কয়েকবার রিজেক্ট সে হবেই। তবুও বিরস গলায় বলল, একটা মেয়ের কি একটা ছেলেকে ভালো লাগতে পারে না? সে তার ভাইয়ের বন্ধু তো, ছেলে না নাকি? আর আমার ভাই আছে, আমি অন্য কোনো কাউকে ভাইয়ের মতো ভাবতে যাব কেন? আপনি এত হাদিস জানেন আর এটা জানেন না? মহরম ছাড়া একটা মেয়ের জন্য বাকি সব পুরুষই পরপুরুষ হয়। তৌহিদ দীর্ঘশ্বাস ফেলল, নাছোড়বান্দা মেয়ে। শোনো জিনিয়া, তুমি এখনও অনেক ছোট, বাস্তবতা বোঝার বয়স তোমার হয়নি। এই বয়সটা আবেগের, তাই আবেগে ভেসে না গিয়ে একটু বিবেক দিয়ে ভাবার চেষ্টা করো। আর খবরদার নেক্সট টাইমে এসব উল্টাপাল্টা কাজ করবে না, নয়তো আমি কিন্তু রকিকে বলে দেব। আচ্ছা, আবেগের বয়সসীমা কত? উত্তর এলো কয়েক সপ্তাহ বা কয়েক মাস?
ক্ষণিকের আবেগ হলে তো ১৩ বছরে জন্ম নিয়ে ৬ বছর স্থায়ী হতো না, সময়ের স্রোতেই ভেসে যেত, যা বয়সের সাথে ফিকে না হয়ে আরও গভীর হয়েছে, যা আবেগ নয়, তা সত্য। যে অনুভূতি দীর্ঘ ৬টি বছর ধরে নিজের অস্তিত্ব প্রমাণ করে এসেছে, জীবনের বাকিটা পথও তা এভাবেই অটুট থাকবে। এই নির্ভরতাটুকু আপনি রাখতে পারেন। কপালটা এক হাতে চেপে ধরল তৌহিদ। বলল, তুমি খুব ইমেচিউর, সেটা কি বুঝতে পারছো? নয়তো এত সহজে কেউ ভালোবাসার কথা কিভাবে প্রকাশ করতে পারে? এই একই কথা আমি মনের মধ্যে কত শতবার সাজিয়েছি, স্বপ্নে কল্পনায় কতবার যে আপনাকে প্রপোজ করেছি, এগুলো এখন মুখস্থ হয়ে গেছে। প্রথম প্রথম খুব লজ্জা লাগতো, এখন আর লাগে না। তৌহিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, এত ছেলে তোমার পেছনে ঘোরে, এত এত লাভ লেটার পাও, তাও আমাকে পছন্দ কারণ কি? আপনাকে পছন্দ করার অজস্র কারণ আছে, বলতে নিলে আপনার ফোনের ব্যালেন্স শেষ হয়ে যাবে। তার থেকে আপনি শর্টকাটে আমাকে অপছন্দ করার একটা কারণ বলুন। তৌহিদ আসলেই কিছু ভেবে পেল না। যতই হোক নিজের প্রতি ভালোবাসা তার আছে। এই মেয়েকে কীভাবে বোঝাবে সে? হুট করেই বলল, আমার বাবার দুটো বিয়ে ছিল, এটা নিশ্চয়ই জানো। জিনিয়া মৃদু হেসে বলল, সমস্যা নেই, আপনি দুটো কেন, আপনি কয়েকটা করতে পারেন, তবে প্রতিবারই আমাকে বিয়ে করতে হবে। বলুন, বিয়ে করবেন আমায়? তৌহিদের কানটা ঝাঁঝা করে উঠল। মেয়েটা বিয়ের প্রস্তাব দিল এত সহজে, কিভাবে? তার নিজেরই এত লজ্জা লাগছে, তার পুরো শরীর ঘামতে শুরু করেছে। জিনিয়ার অদ্ভুত অনুভূতি হচ্ছে, বুকটা ধড়ফড় করে কাঁপছে, ইচ্ছা করছে কোথাও লুকিয়ে গিয়ে কিছুক্ষণ একা বসে হাসতে। না, এটাকে লজ্জা ঠিক বলা যায় না, তবে তৌহিদ যে বিব্রত বোধ করছে সেটা ভেবে মনে মনে খুব মজা পেল ও। তৌহিদের নীরবতার মাঝে জিনিয়া তরিনার বাড়ির থেকে বের হলো। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, আকাশ থেকে বিদ্যুতের ঝলকানিতে মাঝে মাঝেই স্বচ্ছ হয়ে উঠছে রাস্তার দুপাশ। বিকট শব্দে আশেপাশে বাজ পড়ছে, কিন্তু জিনিয়ার ভয় লাগছে না, কারণ বৃষ্টির মধ্যে হাঁটতে তার অসম্ভব রকমের ভালো লাগে। মনটা আজ ফুরফুরে লাগছে, পেটের কথা বলে দিতে পেরেও হালকা লাগছে। ফোনটা তখনও তার কানে ধরা। তৌহিদের দীর্ঘশ্বাসের আওয়াজ এলো, এবার বোধহয় কিছু বলবে। অদ্ভুত শিহরণে জিনিয়ার গা কেঁপে উঠল, শরীরের লোম খাড়া হয়ে গেল তার। তৌহিদ জিজ্ঞাসা করলো, কোথায় তুমি? বাড়িতে? জিনিয়া বিরক্ত হলো, তার কথার উত্তর দিল না চালাক লোকটা। হালকা বিরক্তি গলায় বলল, আমি তরিনা নানির বাসায় এসেছিলাম, এখন রাস্তায় আছি, বাড়িতেই যাচ্ছি। তৌহিদ বলল, এই রাতের বেলা একা একা বাড়ি থেকে বের হয়েছ, তার উপর এমন আবহাওয়া, দিব্যি বৃষ্টিতে ভিজে বাড়িতে যাচ্ছ? আমি বৃষ্টিতে ভিজেছি, এটা আপনি কীভাবে বুঝলেন? ধারণা করছি, এটাকে বলে মনের টান। জিনিয়া খিলখিল করে হেসে উঠল। তার এহেন ছেলেমানুষি দেখে তৌহিদ কিছু বলতে গিয়েও থমকে গেল। সেই মুহূর্তে জিনিয়া খেয়াল করল, ড্রয়িং রুমের মূল সদর দরজাটা কেমন যেন আলগা হয়ে আছে। হাত দিতেই একটুখানি ফাঁক হয়ে গেল। দরজা দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে জিনিয়া হাসি মুখে বলল, আপনি কিন্তু আমার কথায় আসল উত্তরটাই দিলেন না। কথাটা শেষ হতে না হতেই তৌহিদের ভ্রু কুঁচকে গেল। তবে সে ঠিক বলল তা জিনিয়ার মস্তিষ্কে প্রবেশ করতে পারল না। তার দৃষ্টি তখন বাসার ঘরের ভেতরের দৃশ্যটার উপর পড়ল। তখন তার স্বর গলায় আটকে গেল। কে জানতো সেখানে তার জন্য অপেক্ষা করছিল একটা বিভীষিকাময় দৃশ্য। পুরো বাসার ঘরটা যেন কোনো প্রলয়কারী ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। উল্টে আছে দামি সোফা, ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে কাচের টেবিল। সেই লণ্ডভণ্ড ঘরের মেঝেতে কম্পিত পায়ে এগিয়ে গেল জিনিয়া। তার দুপা যেন চলছিল না। পিনপতন নীরবতার চিরে সে ধপ করে বসে পড়ল মেঝেতে। তার গলা থেকে বের হলো একটা করুণ আর্তনাদ, রিদি। মেঝেতে সম্পূর্ণ নগ্ন অবস্থায় পড়ে আছে রিদি। শরীরের 1 ইঞ্চি জায়গাতেও নেই কোনো কাপড়ের টুকরো। পুরো
অবয়ব ভেসে যাচ্ছে থকথকে রক্তে, একটি নিথর প্রাণহীন শরীর, যেখানে একটু আগেই শাড়ি সামলানোর শত ব্যস্ততা আর লজ্জা ছিল। জিনিয়া মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠল। তার অবুঝ মন কিছুতেই এই ভয়ঙ্কর সত্যিটাকে মেনে নিতে পারছিল না। সে নিজের কাঁপতে থাকা হাত দিয়ে সজোরে নিজের গালে একটার পরে একটা চড় মারতে লাগলো। না, এটা সত্যি হতে পারে না, এটা একটা দুঃস্বপ্ন, এখনই ঘুম ভেঙে যাবে। কিন্তু না, মর্মান্তিক সেই স্বপ্ন ভাঙল না। উন্মাদিনীর মতো চারদিকে তাকাতে গিয়ে তার দৃষ্টি হঠাৎ আটকে গেল একটু দূরে এক কোণায়। সেটা জাভেদ আহমেদ, তার বাবা। যিনি অবশ মস্তিষ্কে যেন আর কাজ করছেন না। সে কোনো মতে অবশ পায়ে দুকে দুকে উঠে দাঁড়ালো। তার বাবার শরীরটাও মেঝেতে ওইভাবেই নিথর হয়ে পড়ে আছে। বুকের বাম পাশ দিয়ে অঝোর ধারায় বয়ে চলছে তাজা রক্তের স্রোত। শত শত রক্ত বের হয়ে যাচ্ছে। তার কি ব্যথা করছে না? এত এত জিনিস ভেঙেছে, অথচ মানুষটা প্রতিবারের মতো আজও থমকে উঠে বলছে না, কিরে জিনিয়া, সারাদিন অমন করিস কেন? সারাক্ষণ এটা ওটা ভাঙতেই থাকিস। জিনিয়া অবশ্য বরাবরই নিজের দোষ অস্বীকার করত, কিন্তু আজ সে মনে মনে ঠিক করল আব্বু একবার বললেই সে সবটা মেনে নেবে। মানুষটা আজ উঠে দাঁড়াচ্ছে না, বরাবরের মতো হইচই করে পুরো বাড়ি মাথায় তুলছে না। জিনিয়া ধরা গলায় ডেকে উঠল, আব্বু, শুনতে পাচ্ছ? তোমার গা থেকে কত রক্ত বের হচ্ছে দেখো। আব্বু প্লিজ এভাবে শুয়ে থেকো না, ওঠো না একটু। ও আব্বু, আম্মু, তুমি কোথায় গো? কিন্তু কেউ উঠল না। সবাই যেন চিরকালের মতো ঘুমিয়ে পড়েছে। জিনিয়ার মাথার ভেতরটা প্রচণ্ড ঘূর্ণিপাকের মতো ঘুরছে। চোখ মুখ পুরোপুরি ঝাপসা হয়ে আসছে। কোনো মতে দেয়াল ধরে কাঁপতে কাঁপতে রান্নাঘরের দিকে পা বাড়ালো সে। রান্নাঘরের সামনে পা রাখতেই জিনিয়ার বুকটা শিউরে উঠল। পুরো ড্রয়িং টেবিল আর রান্নাঘরের মেঝে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কাচের গ্লাস আর প্লেটের ভাঙা টুকরো। তার সামনে মাখামাখি হয়ে আছে সেই স্পেশাল বিরিয়ানি, মাংস, ডিম, যা একটু আগেই পরম যত্নে রান্না করেছিলেন খাদিজা বেগম। তার ঠিক পাশেই রান্নাঘরের ঠান্ডা মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে আরেকটি নগ্ন নিথর নারী অবয়ব। সেটা কি খাদিজা বেগম, তার মা? মায়ের এমন বিকৃত আর রক্তাক্ত অবস্থা নিজের চোখে দেখে জিনিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। তার গোটা জীবনের এর চেয়ে ভয়াবহ, এর চেয়ে নৃশংস দৃশ্য আর একটিও হতে পারে না। মায়ের নিথর দেহটার দিকে তাকিয়েই তার গলা থেকে শেষবারের মতো একটা মৃদু আর্তনাদ বেরিয়ে এলো। আর তারপরেই সে আছড়ে পড়ল রান্নাঘরের ওই রক্তাক্ত মেঝেতেই। তখনই ড্রয়িং রুমের মেঝেতে ফেলে আসা ফোনটার ওপাশ থেকে তৌহিদ ব্যাকুল গলায় বারবার ডেকে চলছে, জিনিয়া, জিনিয়া, কি হলো? কথা বলছো না কেন? পর্ব সংখ্যা 4। বাইরে তখন পাল্লা দিয়ে তীব্র বেগে বেড়ে চলেছে ঝড়ের প্রকোপ। ঘন ঘন কালবৈশাখীর তীব্র বাজ পড়েছে বিকট শব্দে, যার প্রকম্পনে কেঁপে উঠেছে চারপাশ। প্রকৃতির সেই তাণ্ডবে গাছপালা সব লণ্ডভণ্ড হয়ে ভেঙে পড়েছে রাস্তায়। অথচ সেই উন্মত্ত ঝড়ের বিপরীতে বাড়ির ভেতরের পরিবেশটা একদম অদ্ভুত, নিঝুম আর মরুভূমির মতো শান্ত। কতক্ষণ সে এভাবেই অচেতন পড়েছিল তার কোনো সঠিক ধারণা ছিল না জিনিয়ার। তবে চোখের পাতা মেলে জ্ঞান ফিরতেই সেই রক্তিম বিভীষিকা আবারও তার চোখের সামনে ভেসে উঠল। বমি আসার মতো এক তীব্র অনুভূতিতে কেঁপে উঠল তার পুরো শরীর। একে একে চোখের সামনে স্পষ্ট হয়ে উঠতে লাগলো মা, বাবা আর হৃদির সেই নিথর রক্তাক্ত ও বিকৃত লাশের প্রতিচ্ছবি। জিনিয়া শোয়া থেকে কোনো মতে উঠে বসল। তারপর সোজা হয়ে দাঁড়ানোর শক্তিটুকুও যেন হারিয়ে এসে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল খাদিজা বেগমের মৃতদেহের ঠিক পাশে। শক্ত হয়ে আসা মায়ের রক্তমাখা মাথাটা পরম যত্নে নিজের কোলে তুলে নিল সে। তারপর শিশুর মতো কান্না জড়িত গলায় ডেকে উঠল, আম্মু, ও আম্মু, তোমার কি হয়েছে বলো তো? তুমি এভাবে চুপ করে আছো কেন?
কোনো কথা বলছো না কেন? তোমার কি আগের মতো খুব মাথা ব্যথা করছে আম্মু? বলো না, তুমি এভাবে ঠান্ডা মেঝেতে কেন শুয়েছ? কিন্তু প্রত্যুত্তরে কিছুই বলল না তার মা। কোনো সাড়া শব্দ নেই। মায়ের এই নীরবতায় জিনিয়ার প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে গেল। চুপচাপ থাকা মানুষ তার একদমই সহ্য হয় না। সে নিজেই সবসময় বকবক করতে ভালোবাসে। মায়ের কাঁধ ধরে একটু ঝাঁকি দিয়ে আবারও জোর গলায় ডেকে উঠল, আম্মু, ও আম্মু। আমার খুব ভয় করছে। দেখতে পাচ্ছ না, বাইরে কেমন ভয়ঙ্কর ঝড় হচ্ছে, বিকট শব্দে বাজ পড়ছে। আজ রাতে কিন্তু তুমি আমার সাথে আমার বিছানায় ঘুমাবে। তুমি তো ভালো করেই জানো আমি বজ্রপাত দেখলে কতটা ভয় পাই। তাহলে এখন তুমি এভাবে শুয়ে আছো কেন? হ্যাঁ? ঠিক সেই মুহূর্তে বাইরে কান ফাটানো বিকট শব্দে বাজ পড়ল। ধরফর করে কেঁপে উঠল জিনিয়া। তার বুকটা তখন ভয়ে চোটে ধরফর করছে। চারপাশে গাঢ় অন্ধকার আর পিনপতন নিস্তব্ধতা। প্রকৃতি ও পারিপার্শ্বিকতার নির্মম ব্যস্ততায় তার অবুঝ মস্তিষ্ক অবশেষে সত্যটাকে উপলব্ধি করতে পারল। সব বাধা ভেঙে চৌচির হয়ে গেল যেন। দুহাতে কান চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠল ও। আম্মু, এ কি হয়ে গেল আমাদের সব? কারা করলো এসব? কেন করলো এমন জঘন্য কাজ? আমি এখন কি করব? কোথায় যাব আমি একা? আব্বু, আম্মু, রিদি, তোমরা সবাই আমার সাথে কেন খারাপ মজা করছো? আম্মু, আব্বু, রিদি, তোমরা সবাই আমার সাথে কোনো খারাপ মজা করছো তাই না? প্লিজ বলো, এসব সত্যি নয়। চোখের নোনা জলে দৃষ্টি ঝাপসা হয়ে এলো জিনিয়ার। সে টলমল পায়ে কোনো মতে দেয়াল ধরে ঘুরিয়ে উঠে দাঁড়ালো। তারপর থমকে গিয়ে বসার ঘরে পড়ে থাকা রিদির সেই রক্তাক্ত নগ্ন লাশের পাশে গিয়ে ঝুঁকে পড়ল। ফুপিয়ে বলল, এই রিদি, তুই এভাবে মাটিতে শুয়েছিস কেন বলতো? অথচ তোরা সবাই মিলে কি আমার সাথে কোনো সারপ্রাইজ বা জঘন্য মজা করছিস? এটা কিন্তু একদম ভালো হচ্ছে না। খুব বিশ্রী একটা মজা। আমি কিন্তু এবার সত্যি বলছি, খুব রেগে যাচ্ছি কিন্তু। হৃদির কাছ থেকে কোনো উত্তর এলো না। উত্তর না পেয়ে জিনিয়া টলতে ফিরে তাকালো একটু দূরে পড়ে থাকা জাভেদ আহমেদের মৃতদেহের দিকে। বুকের বাম পাশটা তখনও তাজা রক্তে লাল হয়ে আছে। বাবার সেই নিথর মুখের দিকে তাকিয়ে ধরা গলায় বলল, আব্বু, আব্বু, আমার না খুব খিদে পেয়েছে। আমরা কি আজ রাতে ওই বিরিয়ানি খাবো না? তুমি তো ভালো করেই জানো ওটা আমার কত পছন্দের খাবার। যখন থেকে রান্নাঘর থেকে সুবাস বের হচ্ছিল তখন থেকে আমার পেটে খিদের আগুন জ্বলছে। এবার সবাই কি জঘন্য নাটক বন্ধ করো না? ভাইয়া, তুমি? হঠাৎ করে জিনিয়া মাথায় এলো রকির কথা। এতক্ষণ কোথায় সে? ঘরের এদিক ওদিক চোখ বুলিয়ে খুঁজতে শুরু করলো। ঠিক তখনই তার দৃষ্টি গিয়ে পড়ল সিঁড়ির কোণটার দিকে। জিনিয়া অবশ টলমল পায়ে সেদিকে এগিয়ে গেল। সামনে গিয়েই তার বুকটা কেঁপে উঠল। সিঁড়ির ঠিক মুখেই উপুড় হয়ে পড়ে আছে রকি। জিনিয়া ছুটে গিয়ে তার পায়ে হাত দিল। রকির মাথা ফেটে প্রচুর রক্ত বের হচ্ছে। চারপাশ যেন থকথকে রক্ত ভেসে যাচ্ছে। জিনিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ল। ভাইয়ের রক্তমাখা মাথাটা সযত্নে নিজের কোলে তুলে নিল। তারপর ভাঙা গলায় ডাকতে লাগলো, ভাইয়া, ও ভাইয়া, ওঠো না। কি হয়েছে তোমার? এমন ছোটোখাটো আঘাতে তো তোমার কিছুই হয় না। ফুটবল খেলতে গিয়ে হাতে পায়ে কত ব্যথা পেয়েছো। তখন তো আমি সবসময় আম্মুর কাছ থেকে লুকিয়ে রাখতাম। চুপি আমার কাছে এসে বলতে, জিনি, জলদি একটু ব্যান্ডেজ করে দে তো। চলো ওঠো, ঘরের ভেতর চলো, নইলে আম্মু দেখতে পেলে বকবে কিন্তু রকি কোনো প্রত্যুত্তর করল না। জিনিয়ার চোখ দিয়ে তখনও অজরে পানি পড়ছে। সে কাঁপতে তার আলতো হাতটা রকির ঠান্ডা হয়ে যাওয়া গালে রাখতেই চমকে উঠে হাতটা 1 সেকেন্ডের জন্য সরিয়ে নিল। সে কি
ঠিক অনুভব করছে। নিজের ভুল ভাঙতে সে পুনরায় তার কাঁপা কাঁপা আঙুলগুলো রাখল রকির নাকের ঠিক নিচে। হালকা হলেও একটু নিঃশ্বাস চলছে। জিনিয়া দিশেহারা হয়ে গেল। সে কি করবে, কার কাছে সাহায্য চাইবে, কিছুই বুঝতে পারছে না। কাউকে তো ডাকতে হবে, কিন্তু কাকে, কিভাবে? উন্মাদিনীর মতো সে ছুটল ড্রয়িং রুমে টেবিলের দিকে। সেখানে ফেলে গিয়েছিল ফোনটা। এদিক ওদিক হাতড়ে ফোনটা পেতেই সে কোনো মতো তৌহিদের নাম্বারে কল করলো। রিং হওয়ার কিছুক্ষণ পর ওপাশ থেকে তৌহিদের গম্ভীর গলা ভেসে এলো, তোমার ম্যানার্স কোথায় জিনিয়া? এটা কি কাউকে এভাবে ফোন করার সময়? কিন্তু অপরপক্ষের পুরো কথা শোনার মতো অবস্থায় জিনিয়া ছিল না। সে কান্নারত গলায় বলল, হ্যালো তৌহিদ ভাই, আমি আমি আমার আম্মু আব্বু কেউ কোনো কথা বলছে না। ওপাশ থেকে তৌহিদ শোয়া থেকে চট করে সোজা হয়ে বসে পড়ল। জিনিয়ার কণ্ঠস্বর তখন চরম মাত্রায় অস্বাভাবিক। কান্নার তোপে সে ঠিক মতো কথাও বলতে পারছে না। তৌহিদ বেকুল গলায় চেঁচিয়ে উঠল, হ্যালো জিনিয়া, কি হয়েছে তোমার? কেউ কথা বলছে না মানে কি? জিনিয়া বার কয়েক ঢোক গিলে নিজেকে কোনো মতে সামলানোর চেষ্টা করে ফুঁপিয়ে উঠল, সবাই মেঝেতে পড়ে আছে, চারপাশে অনেক রক্ত, ভাইয়াও অনেক চোট লেগেছে, ওকে এখনই হাসপাতাল নিতে হবে। আমার খুব ভয় করছে তৌহিদ ভাই, আমি আর সহ্য করতে পারছি না। কথাটা শেষ করেই জিনিয়া হু হু করে কেঁদে উঠল। তৌহিদ ওপাশ থেকে বারবার জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে, কিন্তু কোনো উত্তর এলো না। শুধু ভেসে আসছে লাগলো কান্নার শব্দ। তৌহিদ আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে তড়িঘড়ি করে বিছানা ছেড়ে ঘর থেকে বেরিয়ে এলো। তাদের বাড়ি থেকে রকিদের বাড়ি খুব বেশি দূরে নয়, কিন্তু বাইরের আবহাওয়া অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। জ্বরের প্রকোপে বাইরে পা ফেলা দায়। ঘর থেকে বেরিয়ে করিডোরে দিয়ে যাওয়ার সময় সে হঠাৎ একটা বন্ধ দরজার সামনে গিয়ে থেমে গেল। বুক চিরে বেড়ে আসা একটা দীর্ঘশ্বাস চেপে সে কুণ্ঠিত হাতে কড়া নাড়ল সেই দরজায়। তারপর একটু গলা নামিয়ে ডাকল, ইজান, ইজান তুমি কি জেগে আছো? দরজার উপাস থেকে থাকা ছেলেটা জাহানারা বেগমের আগের পক্ষের ছেলে ইজান। পড়াশোনায় সে ভীষণ ভালো। অনেক রাত অবধি জেগে পড়াশোনা করাটাই তার দীর্ঘদিনের অভ্যাস। আজও তার কোনো ব্যতিক্রম হয়নি। তৌহিদের এমন আকস্মিক ডাকে সে ভেতর থেকে চমকে উঠল। ইজানের বরাবরই ধারণা ছিল তৌহিদ তাকে মোটেও পছন্দ করে না, তাই সে পারতপক্ষে তার সামনেও আসত না। কথা তো দূরের কথা, অথচ ইজান মনে মনে তৌহিদকে নিজের আইডল মনে করে, তাকে খুব শ্রদ্ধা করে। সে বরাবরই সবসময় চেষ্টা করত তৌহিদকে যেন কোনোভাবেই বিরক্ত করা না হয়। আজ হুট করে তৌহিদ নিচ থেকে তার ঘরের দরজায় এসে তাকে ডাকছে, এ কথা ভেবেই সে রীতিমতো ঘাবড়ে গেল। তড়িঘড়ি করে ভেতর থেকে উত্তর দিল, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আমি জেগে আছি। প্রায় ছুটে গিয়ে সে দরজার ছিটকানি খুলে দিল। তারপর মাথা নিচু করে নরম গলায় জিজ্ঞেস করল, ভাইয়া আপনি এই সময় কোনো সমস্যা হয়েছে? ইজানের পানে এক পলক তাকিয়ে তৌহিদ গম্ভীর গলায় বলল, হ্যাঁ, তবে ঠিক কী হয়েছে আমি নিজেও পরিষ্কার জানি না। আমার বন্ধু রকিকে তো চেনো, তাই না? জি ভাইয়া, উনি তো প্রায়ই আমাদের বাসায় আসেন। তৌহিদ বলল, তুমি কি পড়ছিলে? এক কাজ করো, আমার সাথে একটু ওনাদের বাসায় যেতে পারবে? ইজান অবাক বিস্ময়ে বড় বড় চোখে তৌহিদের দিকে তাকিয়ে রইল। রাতের বেলা জ্বরের মাঝে তৌহিদ যেন হঠাৎ রকিদের বাসায় যাওয়ার কথা বলছে, তা তার কিছুতেই বোধগম্য হচ্ছে না। তবে নিজের জীবনের এই প্রথম যে তৌহিদ নিজ থেকে তাকে সাথে নিয়ে কোথাও যেতে যাচ্ছে, এই কথাটা ভেবেই তার বুকটা এক অজানা গর্বে আর উৎসাহে ভরে উঠল। সে বিন্দুমাত্র দেরি না করে মাথা নেড়ে বলে উঠল, জি ভাইয়া, চলুন। কালবৈশাখীর সেই ঝড়কে উপেক্ষা করে তৌহিদ আর ইজান স্বল্প সময়ের মধ্যেই পৌঁছে গেল জিনিয়াদের বাসার সামনে। মূল সদর দরজাটা আলগা করে খোলা অবস্থায়। দৃশ্যটা দেখে তৌহিদের ভ্রু কুঁচকে গেল। বুকটা অজানা আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। ধীরে পায়ে ঘরে ঢুকতেই চোখের সামনে যা ভেসে উঠল তাতে থমকে গেল তৌহিদের পা। সে মুহূর্তের জন্য
চমকে উঠে দ্রুত চোখ সরিয়ে নিল। ইজানও ঘরের ভেতর পা রেখেই মেঝেতে নজর তাকিয়ে আটকে উঠল। শিউরে উঠে সে ভয়ে তৌহিদের পানে তাকালো। তৌহিদ কোনো মতে মুখ ঘুরিয়ে নিয়ে গলায় আটকে যাওয়া একটা শুকনো ডুক গিলল। তার নিজেরও বুকটাও তখন ভীষণভাবে ধড়ফড় করছে। ইজান এদিক ওদিক তাকাতে গিয়ে বাসার ঘরের ড্রয়িং টেবিলের উপর থাকা একটা সুন্দর কাপড়ের চাদর দেখতে পেল, যা তখন এলোমেলো হয়ে নিচে পড়ে গেছে। বিন্দুমাত্র সময় নষ্ট না করে সে দ্রুত ছুটে গিয়ে সেই চাদরটা এনে কোনো মতে ঢেকে দিল হৃদির দেহটা। সেই কাজ করতে গিয়েই তার নজর পড়ল একটু দূরে পড়ে থাকা জাভেদ আহমেদের নিথর দেহের উপর। সে নিচু গলায় বলল, ভাইয়া, ওখানে আঙ্কেলও। তৌহিদ আর এক মুহূর্ত অপেক্ষা না করে সেদিকে এগিয়ে গেল। চারপাশের এই ভয়াবহ অবস্থা দেখে তার মাথাটা চক্কর দিয়ে উঠল। পুরো ঘরে ভালো করে চোখ বুলিয়ে তার সমস্ত শরীর শিউরে উঠল। কি হয়েছে এখানে? এত বড় একটা নৃশংসতা, আর কেনই বা এমন হলো? আর তখনই তৌহিদের মাথায় বজ্রপাতের মতো আঘাত হানল জিনিয়ার কথা। জিনিয়া কোথায়? তৌহিদ উন্মাদের মতো এদিক ওদিক তাকাতে লাগলো। ঠিক তখনই ঘরের এক কোণে থেকে ভেসে এলো একটা মৃদু ফুঁপানো শব্দ। কান পেতে শব্দটা অনুসরণ করে সে সিঁড়ির দিকে এগিয়ে গেল। তখন সিঁড়ির কাছে পৌঁছাতেই তার চক্ষুষ হলো রকির রক্তে ভেসে যাওয়া পড়ে থাকা দেহটা। মাথায় বাঁধা একটা ওড়না। তৌহিদ এক সেকেন্ডের জন্য নিজের চোখ জোড়া শক্ত করে খিচে বুঝে নিল। পরক্ষণে আবার চোখ খুলে সে এগিয়ে গেল সিঁড়ির সেই কোণেটায়। সিঁড়ির নিচে হাঁটুতে মুখ গুজে একদম জড়সড় হয়ে বসে আছে জিনিয়া। দেখলেই বোঝা যায় মানসিকভাবে মেয়েটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তীব্র ভয়ে আর শরীর থরথর করে কাঁপছে। তৌহিদ উদ্বিগ্ন পায়ে এগিয়ে গিয়ে জিনিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য মুখ খুলতেই ইজান পেছন থেকে বলে উঠল, ভাইয়া, রকি ভাইয়ার এখনও হালকা শ্বাস চলছে। আমাদের ওনাকে এক্ষুনি হাসপাতালে নেওয়া উচিত। ইজানের কথা শুনে তৌহিদ চমকে তাকালো। এই মুহূর্তে তার নিজের মাথা যেন একদম কাজ করছে না। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। অথচ এতটুকুনি একটা ছেলে কতটা ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিচ্ছে। মনে মনে স্বস্তি পেল তৌহিদ। সে যে আজ ইজানকে সাথে করে নিয়ে এসেছে। সে নিজের পকেট থেকে ফোনটা বের করে মনে মনে স্বস্তি পেল তৌহিদ যে সে আজ ইজানকে সাথে নিয়ে এসেছে। সে নিজের পকেট থেকে ফোনটা বাড়িয়ে দিয়ে জড়ানো গলায় বলল, ইজান, একটু জলদি করো। অ্যাম্বুলেন্স ফোন দাও বা গাড়ি, যাকে খুশি ডাকো, যা খুশি করো, কিন্তু রকিকে বাঁচানোর জন্য দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। দলের ছেলেদের সবাইকে কল দাও। ইজান মাথা নেড়ে তৌহিদের হাত থেকে ফোনটা নিয়ে নিল। তৌহিদ নিচের সমস্ত মনোযোগ ফিরিয়ে আনলো জিনিয়ার দিকে। মেয়েটা তখনও আগের মতো হাঁটুতে মুখ গুজে বসে আছে। তৌহিদ আলতো গলায় ডেকে উঠল, জিনিয়া, জিনিয়া, তুমি ঠিক আছো? জিনিয়া কোনো উত্তর দিল না, মাথা তুলেও তাকালো না। তৌহিদ যখন আবার একটু এগিয়ে গিয়ে আলতো করে তার কাঁধে একটা হাত রাখলো, তখনই সে প্রচণ্ড আতঙ্কে কেঁপে উঠল। হঠাৎই চিৎকার করে উঠল, আমাকে ছুঁয়ো না, আমার থেকে দূরে যাও, দূরে, একদম দূরে চলে যাও। তার এমন আচরণ দেখে তৌহিদ শান্ত করার জন্য বলল, জিনিয়া, শান্ত হও, এটা আমি তৌহিদ। তৌহিদের চেনা গলার স্বর কানে আসতেই জিনিয়া ধীরে সুস্থে হাত ছোড়া বন্ধ করলো। তারপর ধীরে ধীরে মুখ তুলে তাকালো তৌহিদের দিকে। কি ভয়ানক এক বিধ্বস্ত চাহনি। মেয়েটার পুরো মুখ কাজল লেপটে কালো হয়ে গেছে। মাথার চুলগুলো অবিন্যস্তভাবে ছড়িয়ে আছে মুখের চারপাশে। জিনিয়া এমন রূপ দেখে তৌহিদের বুকটা মোচড় দিয়ে উঠল। সে আরও একটু এগিয়ে গিয়ে খুব আশ্বস্ত করার মতো গলায় বলল, এটা আমি, তৌহিদ। তোমার এখন আর একটুও ভয় পাওয়ার দরকার নেই। আমি তো এসে গেছি, তাই না? জিনিয়া ক্ষণিক সময় অপলক চোখে চেয়ে রইল। পরের মুহূর্তেই হাউমাউ করে কেঁদে উঠল। তৌহিদ আর এক মুহূর্ত দেরি না করে তাকে নিজের বাহুডোরে শক্ত করে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করতে লাগল। জিনিয়া তৌহিদের প্রশস্ত বুকে মুখ গুজে অবরত কেঁদে চলল। একসময় তার কান্না থেমে গিয়ে
শুধু থেমে থেমে ছোট্ট করে ছোট ছোট হেঁচকি উঠতে লাগলো। কিছুক্ষণ এভাবেই কেটে যাওয়ার পর সে কিছুটা শান্ত হলো। তখন তৌহিদ খুব নরম গলায় জিজ্ঞাসা করলো, জিনিয়া, এসব কিভাবে হলো? কিন্তু তৌহিদের কথা শেষ হতে না হতেই সে লক্ষ্য করলো জিনিয়ার শরীরটা কেমন যেন এলিয়ে পড়েছে। তৌহিদের বুকে রাখা মাথাটা আলতো করে সরে গেল। তৌহিদ বুঝতে পারলো অতিরিক্ত মানসিক ধাক্কায় মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে। সে সঙ্গে সঙ্গে জিনিয়াকে নিজের কোলে তুলে নিল, ড্রয়িং রুমের একটা সোফায় শুয়ে দিল। এর মধ্যেই এলাকার বেশ কয়েকজন ছেলে এসেছে। এরা তৌহিদের দলের। বাইরে ঝড় বৃষ্টির প্রকোপ এখনও একটুও কমেনি, কিন্তু তৌহিদের বিপদের খবর পেয়ে তারা যে এক মুহূর্তের জন্য ঘরে বসে থাকতে পারেনি তা তাদের হাঁপাতে থাকা শরীরে দেখেই বোঝা যাচ্ছিল। তারা মূলত আশঙ্কা করছিল বুঝি তৌহিদের উপর কোনো বড় বিপদ নেমে এসেছে। তাদের মধ্যে মাহতাব নামের একটা ছেলে হন্তদন্ত হয়ে ছুটে এসে তৌহিদের সামনে দাঁড়িয়ে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, ভাই, আপনি একদম ঠিক আছেন তো? কী হয়েছে আপনার? কিন্তু মাহতাবের কথা শেষ হওয়ার আগেই তাদের দৃষ্টি যখন ঘরের চারপাশের এই বীভৎস দৃশ্যের উপর পড়ল, তখন তাদের গলায় স্বর আটকে গেল। স্তব্ধ হয়ে তারা দেখতে পেল সিঁড়ির মুখে রগের রক্তাক্ত দেহটা পড়ে আছে। পাশে ইজান বসে আছে। মাহতাব সিঁড়ির উঠে কাঁপা কাঁপা গলায় বলল, ভাই, এসব কিভাবে হলো? রকি ভাইয়ের এই অবস্থা কেন? চারপাশে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তৌহিদ তাদের বিস্তারিত কিছু বলার সময় পেল না। সে দ্রুত ইশারা করে তড়িঘড়ি করে রকিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে বলল। ওই ছেলেরাই কোনো মতে রকির দেহটাকে কোলে করে নিয়ে গেল। যখন ব্যস্ত, ঠিক তখনই তৌহিদের চোখে হঠাৎ পড়ল রান্নাঘরের মেঝের এক কোণায় পড়ে থাকা একটা হাতের দিকে। সে এক ছুটে গিয়ে রান্নাঘরের দরজায় দাঁড়ালো, আর ভেতরে উঁকি দিয়েই সে থমকে বরফের মতো জমে গেল। তার পিছু পিছু আসা দুটি ছেলের ঘরের ভেতরে ঢুকতে গেলে তৌহিদ হাত দিয়ে তাদের ইশারায় থামিয়ে দিল। শক্ত গলায় বলল, তোমরা ঠিক ওই জায়গায় দাঁড়াও, আর এগোবে না। পুলিশে খবর দেওয়া হয়েছে? ছেলে দুটির একজন ভয়ে ভয়ে মাথা নেড়ে উত্তর দিল, জি ভাই, কল দেওয়া হয়েছে। তৌহিদের হৃৎস্পন্দন যেন তখন পুরোপুরি থমকে গেছে। বুকের ভেতর এক অসহ্য যন্ত্রণা, তার পাঁজরগুলো দুমড়ে মুচড়ে যাচ্ছে। জীবনের এই প্রথমবার শক্ত মনের মানুষটার পৌরুষত্ব ভেদ করে একটা অজান্তেই তার চোখ দিয়ে কয়েক ফোঁটা নীরব অশ্রু গড়িয়ে পড়ল গালের উপর। সে বাম হাত দিয়ে দ্রুত সেই চোখের জল মুছে ফেলল। এরপর ভারী পায়ে সে একটু সামনে এগিয়ে গেল। একটু দূরেই খাদিজা বেগমের পরা শাড়িটা মাটিতে পড়ে থাকতে দেখে সেটি কুড়িয়ে তুলে নিল। চোখ দুটো শক্ত করে বুঝে তৌহিদ কোনো মতে মায়ের মতো আগলে রাখা সে মানুষটির নিথর দেহের উপর শাড়িটা টেনে দিল। তারপর অত্যন্ত যত্নের সাথে পুরো শরীরটা শাড়ি দিয়ে ঢেকে দিল। কাজটা শেষ হওয়া মাত্রই বুকের ভেতর জমে থাকা সমস্ত রাগ, অভিমান আর ক্ষোভ এক বিন্দুতে এসে মিলল তারা। তৌহিদ তার ডান হাতের মুঠো শক্ত করে পাশের কাঠের টেবিলের সজোরে একটা ঘুষি মারল। চিৎকার করে উঠল। আঘাতটা এত বেশি তীব্র ছিল যে তার নিজের হাত থেকেই গলগল করে তাজা রক্ত ঝরতে শুরু করল। সেই মুহূর্তে বাইরে থেকে ইজান ডেকে উঠল, ভাইয়া, তাড়াতাড়ি আসুন, ওনার জ্ঞান ফিরেছে।